এটা হচ্ছে সকালের ভিডিও। সকালবেলা নামাজ পড়ে তারপরে কোরআন পড়ে বারান্দায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। বারান্দায় দাঁড়ানোর পরে দেখি যে মাথার উপরে যে তারটা আছে, মানে এটাকে সোলার বলে বা সৌরবিদ্যুৎ বলে, এ তারের উপরে পাখি মানে দুইটা বসেছিল। একটা কিন্তু আমাকে দেখে উড়ে গাছের ডালে চলে গিয়েছে, আরেকটা এখানে বসেছিল, অনেক কিচিরমিচির শব্দ করছিল। যখন আমি ক্যামেরা তখন কিন্তু শব্দ করা বন্ধ করে দিয়েছে। দেখুন আমি কিন্তু পাখিটার দিকেই ক্যামেরা অন করে রেখেছিলাম। আর কারেন্ট নেই, তো তার জন্য বারান্দায় এসে দাঁড়িয়ে আছে। আমাদের এই জায়গায় অতিরিক্ত কারেন্ট নিয়ে যায়, মানে গরমটা বেশি পড়লে আমার মনে হয় যে মানে কারেন্টটা মনে হচ্ছে একান্টের মাথায় নিয়ে যায়। তার জন্য বললাম, মানে দেয়ই না ঠিক মতো কারেন্ট, তার জন্য বলছে। সারা রাত্রে যে কতবার কারেন্ট নিয়েছে, তারপরে সকালবেলা উঠে দেখি কারেন্ট নেই। তারপরে এখন বারান্দায় এসে দাঁড়িয়ে আছি। কি বলবো, পাখিটা যে কিভাবে বুঝেছে যে আমি পাখিটাকে ক্যামেরা করেছিলাম, মানে তার জন্য কিন্তু পাখিটা কোনো শব্দ করছিল না, মানে যতক্ষণ পর্যন্ত আমি ক্যামেরা। ভিডিওর প্রথমেই কয়েকটা কথা বলে নিচ্ছি। যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকেন, প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না, যে এত করে দিলাম অত করে দিলাম এগুলা কেউ লিখবেন না। আশা করি ব্যাক পাবো, সাপোর্ট করবেন, সাবস্ক্রাইবার করে দিলাম আমাকে করবেন, এগুলো কেউ লিখবেন না। যদি একান্তই কিছু লিখতে হয় তাহলে ভিডিও সংক্রান্ত কিছু লিখতে পারেন বা বলতে পারেন দাওয়াত করে গেলাম বা নেমন্ত্রণ করে গেলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আর যদি নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করেন তাহলে দেখা গেছে দুজনের চ্যানেলেরই ক্ষতি হবে। আপনি যে নাম্বার লিখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করছেন, তাতে আপনার চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। প্লিজ আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে। এখন বাজে সকাল 8টা। আমি সকালবেলা নাস্তা তৈরি করে নিয়েছিলাম, বাইরের দিকে ক্যামেরাটা করে নিয়েছিলাম। আর দেখুন আকাশটা দেখুন, মনে হচ্ছে যে বৃষ্টি শুরু হবে, মানে যেরকম রৌদ্র ছিল এরকম আকাশটা এরকম দেখা যাচ্ছে। আর এখন কিন্তু মাঠটাতে কোনো পানি নেই। আর দেখুন মাঠটাতে না দুটো ছাগল ছেড়ে দিয়েছে, একটা ছাগল সাদা আর একটা ছাগল মানে কি কালারটা বুঝতে পারছি না, তবে আমার কাছে না মানে সাদা ছাগলটা দেখতে অনেকটা ভালো লাগছিল, তার জন্য আমি ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আমার কাছে অনেকটাই ভালো লাগছিল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আপনারা তো একটা লাইক দিতে ভুলে যান, তার জন্য আমি মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। একটা লাইক দিতে তার কোনো কষ্ট হবে না। সকালে নাস্তা করে তারপরে আমি অফ ক্যামেরায় তরকারি কেটে নিয়েছিলাম। দেখুন প্লেটে রেখেছি, আলু মূলা কেটে নিয়েছি, সাথে ভাজি করার জন্য 3 পদ সবজি কেটে নিয়েছিলাম, মানে আলু, তারপরে পেঁপে, তারপরে বরবটি, মানে সব কিছু আমি অফ ক্যামেরায় কেটে নিয়েছিলাম ভাজি। সব কিছু নিয়ে না আমি এখন রান্নাঘরে চলে আসলাম। আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, দেখুন কড়াইয়া বসিয়ে দিয়েছি, সাথে তেল পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছিলাম, মানে অফ ক্যামেরায় দিয়েছি, তখন আর কোনো ক্যামেরাটা করিনি, তার জন্য বলে দিলাম। দেখুন পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, একবারে বেশি লাল করে ভাজিনি, হালকা করে ভেজে নিয়েছি। এরপর যে আমি ভাজিগুলো দিয়ে দেব, আমি যে পেঁপে আলু সিম কেটে রেখেছিলাম আমি এখন এগুলা দিয়ে দেব। দেখুন আমি দিয়ে দিলাম সবগুলা। আপনারা চাইলে আরও তরকারি দিয়ে বাড়িয়ে কিন্তু ভাজিটা করতে পারেন, তবে আমি 3 পদ দিয়েছি মানে আলু সহ, তার জন্য বললাম। এরপর যে আমি হলুদের গুঁড়া দিয়ে দেবো, সাথে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। মানে আপনারা যদি কেউ সাদা ভাজি খেতে চান তাহলে কিন্তু আপনারা সাদা ভাজিটাও করে কিন্তু খেতে পারেন, মানে হলুদ ছাড়া। তবে আমাদের বাসায় সাদা ভাজিটা আমরা খেতে পারি না, তার জন্য কিন্তু আমি হলুদ দিয়ে ভাজিটা করি। আমি অনেক জায়গায় দেখেছিলাম মানে সাদা ভাজি করে, সাদা করলা ভাজি, সাদা আলু ভাজি করে, মানে হলুদ ছাড়া। আমার কাছে না ওই ভাজিটা আমি খেতে পারি না, আমার কাছে দেখতে জানি কীরকম লাগে, তার জন্য বললাম। তার জন্য কিন্তু আমি হলুদটা দিয়ে দিলাম। আর দেখুন হলুদটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আজকে না অনেক রোদ উঠেছে বাহিরে, রোদের কারণে না আমি যে ক্যামেরাটা ফিটিং করেছিলাম আমি কিন্তু ক্যামেরার দিকে তাকাতে পারছিলাম না যে ভিডিও হচ্ছে কি না, তার জন্য বললাম। দেখুন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ভাজিটা তৈরি করে রান্না করে নেব। আর আমি কিন্তু আজকে ভাজিটা রান্না করে নিচ্ছি কড়াইতে, আপনারা চাইলে পাই প্যানেও ভাজিটা করতে পারেন। আর দেখুন আরেকটা চুলাতে যে আমি পাতিল বসিয়েছি, সাথে পানিও দিয়েছিলাম। এখন আমি মূলা আর আলুটা দিয়ে দেব। আমি মূলা আর আলুটা আমি ভাপিয়ে নেব, আপনারা চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন, তবে আমার কাছে মনে হচ্ছে যে ভাপিয়ে না রান্না করলে খেতে ভালো লাগে।
আগের ভিডিওতে আমি টাইটেলে লিখেছিলাম যে আমি ধানের বাগার দিয়ে শাক রান্না করেছি। অনেকে হয়তো বা বুঝতে পারেননি, অনেকে মনে করেছেন যে আমি ভুলে লিখেছি লেখাটা, মানে অনেকে এটা ভেবেছেন, অনেকে আবার বুঝতে পারেননি কেন লিখেছি, কেন বলেছি রসুনকে ধান। মানে আমার যখন বিয়ে হয় তখন কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে নতুন ছিলাম, তখন আমি ডাল রান্না করার জন্য, মানে ডালের বাগার বা শাক রান্না করার জন্য রসুনটা কিন্তু আমি এভাবেই কেটেছিলাম। যখন আমি ডালের বাগার দিয়েছিলাম বা শাকটা রান্না করেছিলাম, তখন আমাকে বলা হয়েছিল যে আমি নাকি ধানের বাগার দিয়েছিলাম, ধান দিয়ে নাকি ডাল রান্না করেছিলাম। এটা নিয়ে অনেক কিছু মানে হয়েছিল। তার জন্য যখন আমি মানে শাক রান্না করার জন্য রসুনটা এভাবে কেটেছিলাম, তখন কিন্তু আপনাদের ভাইয়া ছিল পাশে, তখন আপনাদের ভাইয়ার সাথে আমি কথাগুলো বলছিলাম। তার কারণে কিন্তু ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কথাটা। আর আপনাদের ভাইয়াই বলেছিল টাইটেলে এভাবে লিখে দেওয়ার জন্য যে ধানের বাগার দিয়ে শাক রান্না করেছি, তার জন্য কিন্তু আমি এভাবেই লিখেছিলাম। আমি অফ ক্যামেরায় মাছ ভেজে নিয়েছিলাম, কই মাছ দিয়ে আজকে মূলা দিয়ে সাথে আলু দিয়ে রান্না করব। মাছটা আমি অফ ক্যামেরায় ভেজেছিলাম, মাছ ভাজির সময় কোনো ক্যামেরাটা করিনি। আর আরেকটা চুলাতে আমি ভাজিটা বসিয়ে দিয়েছি, অল্প আছে ভাজিটা হবে তার জন্য। আর দেখুন মাছ ভাজি করা মানে কড়াইতেই মানে তেলেতেই আমি পেঁয়াজটা মানে দিয়েছিলাম, অফ ক্যামেরায় দিয়েছি, পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা ভাজার পরে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়ার পরে ফ্রোজেন করা টমেটো মানে দিয়ে দিলাম। ফ্রোজেন করা টমেটো দেওয়ার পরে আমি পরিমাণ মতো লবণটা দিয়ে অল্প কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে এখন ভালো করে আদা রসুন সাথে টমেটোটা তেলের সাথে ভেজে নেব। আর দেখুন ফ্রোজেন করা টমেটো থেকে কিন্তু পানি ছেড়ে দেবে। এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি 1 চামচ পরিমাণ, তারপর আমি দিলাম হলুদের গুঁড়া 1 চামচ পরিমাণ। আর লবণ তো আমি প্রথমেই দিয়েছি, তার জন্য এখন আর কোনো লবণটা দিচ্ছি না। এই পর্যায়ে দিয়ে দিলাম মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ, মানে যে যেরকম ঝাল খাবেন ওই অনুযায়ী কিন্তু আপনারা মরিচের গুঁড়াটা দিতে পারেন। আমি আবারও বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থের জন্য, আমাদের মরিচের গুঁড়াটা দেখতে লাল, তবে তরকারি তেমন একটা ঝাল হয় না, কালার। দেখি তো ঢাকনাটা উঠিয়ে বাজির কি অবস্থা। দেখুন আমি তো চুলাটা অল্প আছে, ভাজিটা বসিয়ে রেখেছি। দেখুন আমার ভাজিটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে, আলু পেঁপে সিম সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এখন ভাজিটা বাটিতে বেড়ে নেব। আর এই চুলাতে আমি ভাতের পানি বসিয়ে দেব, সাথে বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম। আজকে না হাঁসগুলাকে দেখা যাচ্ছিল না, যেহেতু এই জায়গায় পানি নেই তার জন্য হাঁসগুলাকে দেখা যাচ্ছিল না। দেখুন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, টমেটোটা কিন্তু গলে গিয়েছে আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। যে কোনো রান্নার ক্ষেত্রে যদি মশলাটা ভালো করে কষিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু তরকারিটা রান্না কিন্তু ভালো হয়। তার জন্য বললাম, হয়তোবা অনেকে আমার থেকে ভালো জানেন রান্নার বিষয়, তারপর আমি যতটুক পারি বা আমি যতটুক জানি অতটুকু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করি। আমি যেভাবে বাসায় রান্না করি আমি কিন্তু ওইভাবেই আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, তার জন্য বলে দিলাম। হয়তোবা আমার রান্নার সাথে আপনাদের রান্নার নাও মিল থাকতে পারে, এক এক জায়গায় কিন্তু মানুষ এক একভাবে রান্না করে, তার জন্য বললাম আমি যেভাবে রান্না করি হয়তোবা আপনারা ওইভাবে রান্না নাও করতে পারেন। দেখুন ঢাকনা দিয়ে আমি এখন তরকারিটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব। তরকারিটা কষানিতে বসিয়ে আমি এখন সামনের বারান্দায় চলে আসলাম। দেখুন গাছের ডালটাতে পাখি বসে আছে, মানে বারান্দার গ্রিলে বসেছিল, যখন দেখেছে আমি আসছি তখন গাছের ডালে চলে গিয়েছে। দেখুন বাহিরের দিকে ক্যামেরাটা করে নিচ্ছিলাম, বেশি কিছু দেখা যায় না, মেন রোডটা দেখা যায় আর সামনের খালি জায়গাটা দেখা যাচ্ছে। সামনের বারান্দায় অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর আবার এখন রান্নাঘরে চলে আসলাম। দেখুন ঢাকনাটা উঠিয়ে দেখছি তরকারিটা কষানো হয়েছে কিনা। আমি তো মূলা আলু সব কিছু কষানিতে বসিয়েছিলাম, দেখুন একটুও কিন্তু কড়াইতে কিন্তু লেগে যায়নি, আর সব কিছু কিন্তু সুন্দর মতো কষিয়ে নিয়েছি। আলু মূলা কিন্তু মোটামুটি কষানিতে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি খুসনি দিয়ে দেখাচ্ছি কেটে, তার জন্য বললাম। দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে কিন্তু কষিয়ে রান্না করলে কিন্তু খাবারটা ভালো হয়, তার জন্য বললাম। তা আমি আবারও বলে দিচ্ছি সবার রান্না কিন্তু একরকম নাও হতে পারে, আপনাদের রান্নার সাথে আমার রান্না কিন্তু মিল নাও থাকতে পারে। দেখুন এই পর্যায়ে আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম, যেহেতু আমি যে কোনো রান্না করার ক্ষেত্রে কিন্তু আমি গরম পানিটা ব্যবহার করি, তার জন্য কিন্তু আমি আগেই গরম পানিটা করে রেখেছি, মানে আমি যতটুকু পরিমাণে আমি জল রাখবো ওই পরিমাণে কিন্তু পানিটা দিয়ে দিলাম। আর দেখুন পানিটা দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলছি
যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখে নেবেন, সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না। আবার কেউ সাবস্ক্রাইব করে দেওয়ার সাথে সাথে চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন না, কিছুটা ঘন্টা অপেক্ষা করুন। কথা দিচ্ছি 24 ঘন্টা হয়ে গেলে আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব, কথা দিচ্ছি। আরেকটা কথা বলি, অনেক আফুরা আছেন মিথ্যা কথা বলেন যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে বলছি কাউকে এই মিথ্যা আশ্বাসগুলো দিবেন না যে আমি আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেছি, 1 সপ্তাহ হয়ে গিয়েছে আপনি আমাকে এখনও সাবস্ক্রাইব করে দেন না, এই মিথ্যাগুলো প্লিজ কেউ বলবেন না। দেখি তো তরকারিটার কী অবস্থা, আমি তো মাছ দিয়েছিলাম, দেখুন তরকারিটা কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে, আলু মূলা সব কিছু কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি কিন্তু ক্যামেরার সামনে চেক করে দেখা, তরকারি রান্না করার পরে দেখুন বলেতে ঢেলে নিয়েছি, আর তরকারি কালারটা দেখুন, আর সাথে ভাজিটার কালার দেখুন। ভাজি রান্না করার পরে তো আমি দেখাইনি, তার জন্য বললাম দেখুন দোনোটার কালার দেখুন, কালারগুলো দেখলেই বুঝতে পারবেন। আজকে প্লেট বাসন ধোয়ার ভিডিওটা করার কারণ একটাই, কয়েকটা কথা বলবো, জানি না সবাই ফুল ভিডিও দেখবেন কিনা, তারপর আমি কথাটা বলছি। যখন আমি আমার শ্বশুর বাড়িতে থাকি তখন কিন্তু আমি নতুন ছিলাম, আর সবার আগে বলে দিচ্ছি আমার শ্বশুর বাড়িতে কিন্তু গ্যাস ছিল না, মানে মাটির চুলাতে কিন্তু রান্না করা হতো, পাতা লতা দিয়ে কিন্তু রান্না করা হতো। তার জন্য বলে দিলাম, যেরকম মাটির চুলায় কিন্তু আমরা সবাই জানি হাঁড়ি পাতিল কালো হয়, যেরকম বাঁশ পাতা দিয়ে বিভিন্ন পাতা দিয়ে রান্না করলে, এরকম হাঁড়ি পাতিল ধোয়ার জন্য সাবান পাতিল নিয়ে যেতাম ধোয়ার জন্য, আর একটা বিম সাবানকে কিন্তু 5 টুকরা করা হতো, আমি কিন্তু 1 টুকরা নিয়ে যেতাম প্লেট বাসন ধোয়ার জন্য। যখন আমি প্লেট বাসন ধুয়ে আসতাম তখন দেখতাম আমার জালে, মানে আপনাদের ভাইয়াকে বলতো তোমার বউ সাবান বেশি খরচ করে ফেলে, মানে অনেক কিছুই বলেছে। তখন আপনাদের ভাইয়া আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, যে আমি নাকি জীবনও সাবান দেখিনি। তারপরে আমি রাগ করে আমার নিজের জামা কাপড়ও মানে ধুতাম না সাবান দিয়ে, এরকম প্লেট বাসনও না, এমনকি হাত মুখও আমি ধুতাম না। কেন তার ভাইয়ের বউর কথা বিশ্বাস করলো। আর এখন দেখুন বাসায় যদি এখন মানে সাবান যদি অপচয় নাও করি তারপরও কিন্তু কিছু বলে না, যে এখন মানে সাবান খরচ করা লাগবে, করতে হবে। এখন এই কথা হচ্ছে সন্ধ্যার ভিডিও, আপনাদের ভাইয়া আদা রসুন ব্লেন্ডার করে নিয়েছিল, অফ ক্যামেরাই করেছে। ধান আমি আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে আদা রসুন সংগ্রহ করি। আদা রসুনগুলো আলাদাভাবে ব্লেন্ডার করার পরে কিন্তু আমি আদা রসুনগুলো আমি একসাথে মিক্স করে রেখে দিই, যেহেতু আমার ডিপ ফ্রিজটা ছোট তার জন্য কিন্তু একসাথে রাখা যায় না। দেখুন আমি এখন চামিচ দিয়ে কিন্তু আদা রসুনগুলো কিন্তু একসাথে মিক্স করে নেব। বন্ধুরা আমি তো এখন ভয়েস ওভারটা দিচ্ছি, ভয়েস ওভারে বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর